সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, সাধারণত লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে আমরা কি বুঝি? আসলে অনেকের কাছে বিষয়টি হাসির ঠাট্টারও হয়ে থাকে। এমনকি অনেকে মনে করেন লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনো পূর্ণতাই পায় না। আবার অনেকে মনে করে এই সম্পর্কে কোনো মায়া, যত্ন বা বিশ্বাস অথবা সম্মান কিছুই নেই। সত্যিকার অর্থে ভালোবাসা সুন্দর, সবসময় সুন্দর, যদি তার সঠিক যত্ন নেওয়া হয়। আজ এমনই একটা ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বড় হয়ে নিজেদের অজান্তেই একে অপরের প্রেমে পড়ে যায়। আর তাদের মাত্র বছরে একবারই সামার ভ্যাকেশনে দেখা হয়। কিন্তু এই অল্প সময় দেখা হওয়ার পরেও তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসার। তবে শেষ পর্যন্ত তাদের এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ভালোবাসার পরিণতি কি হয়? তাদের দূরত্বময় ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে নাকি পাবে না, সেটা নিয়েই আজকের গল্প দিস টাইম। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই এভা তার দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় হাঁটছিল। এভা হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার। তার দুই বান্ধবী সামনের সামার সিজন নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু এবার কোনো একটা কারণে খুব মন খারাপ ছিল। সামনের সামার সিজন নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। এভা মন খারাপ করে বাড়িতে ঢোকে। এখানে আমরা দেখতে পাই বাবা মা আর দাদিকে নিয়ে ছোট্ট পরিবার তার। এভা হাই স্কুল কমপ্লিট করে এখন সে কলেজে যাবে, আর তার বড় বোন অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করছে। এবার মা বাবা তাদের বাড়িতে ফিউনারেলের একটা পার্লার চালায়। এটার মানে আমি একটু বুঝিয়ে বলছি। কেউ মারা গেলে তার শেষকৃত্যের সময় যে সাজানো গোছানো হয় এবং সেগুলো করতে যা যা লাগে সবকিছু তারাই সাপ্লাই দেয়। আমাদের মুসলিমদের যেমন কাফনের কাপড়, মৃত গোসল করানোর সাবান, এইসব, তেমনি ওদের ধর্ম অনুযায়ী যা যা লাগে সেগুলো সাপ্লাই দেয়। প্লাস মৃত ব্যক্তির কবর দেওয়া পর্যন্ত সবকিছুতে হেল্প করে। যে হোক, তারা রাতের বেলা একসঙ্গে বসে যখন খাবার খাচ্ছিল, তখন এবার মন খারাপ দেখে বলে, জীবনে চলতে গেলে অনেক ঘটনা ঘটবে, তাই বলে সেটা নিয়ে আমাদের জীবন থেমে থাকবে না। সবকিছু মেনে নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি চাই সবকিছু ভুলে গিয়ে তুমি তোমার লেখাপড়ায় মন দাও আর তোমার লাইফে প্রতিষ্ঠিত হওয়ার দিকে আগাও। কিছুক্ষণ পর তার দুই বান্ধবীও তাকে এমন কথাগুলোই বলছিল। তারা বলছিল, প্রথম ভালোবাসা, তাতে কি হয়েছে, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারোর জন্য কারো লাইফ থেমে থাকে না, এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। তারা এবাকে এমন কথা বলছে কারণ তারা তার পাস্ট সম্পর্কে জানে, কিন্তু আমরা তো তার পাস্ট সম্পর্কে জানি না। তো সেই গল্পটা জানতে হলে আমাদের 2005 সালে ফিরে যেতে হবে। আর এই 2005 সালে এসে আমরা ছোট্ট এবাকে দেখতে পাই, সে চোখ বন্ধ করে আইসক্রিম বেছে নিচ্ছে। আসলে সে বিশ্বাস করে যদি সে চোখ বন্ধ করে তার পছন্দের আইসক্রিমটা বেছে নিতে পারে, তাহলে তার একটা ইচ্ছা পূরণ হবে। এবার যখন এই কাজটা করছিল, তখন দেখা যায় সেখানে তার বয়সী একটা ছেলে আসে। আর এবাকে এমনটা করতে দেখে সে খুব হাসাহাসি করে আর তাকে বলে, তুমি কি বোকা? এভাবে কেউ আইসক্রিম বেছে নেয়? তোমার মতো গাধি আমি এর আগে দেখিনি। ছেলেটার এমন কথা শুনে ছোট্ট এভা কান্না করতে থাকে। এই ছেলেটার নাম অভিক। তখন অভিকের ম্যাম সেখানে এসে তাকে বকতে থাকে, আর দোকানদার অভিককে বলে, এভাকে আমি ছোটবেলা থেকেই চিনি, সে খুব ভালো একটা মেয়ে, তুমি ওর সঙ্গে এমন করছো কেন? যাও ওকে সরি বলো। কিন্তু অভিক এভাকে কিছু না বলে তার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিয়ে চলে যায়। পরদিন এভা তার ফ্রেন্ডদের সাথে যখন পার্কে খেলছিল, তখন সেখানে অভিক চলে আসে। সে একটা উঁচু জায়গায় বসেছিল। এটা দেখে অভিকের ম্যামের খুব ভয় লাগে, কারণ সে যে কোনো সময় পড়ে যেতে পারে। তাই সে অভিককে সেখান থেকে নেমে আসতে বলে। তার কথা শুনে অভিক বলে, আমি কিছুই করব না, এখানে চুপচাপ বসে থাকবো। এভাকে ইমপ্রেস করার জন্য অভিক চিৎকার করে বলতে থাকে, আমি সুপারম্যান। তার চিৎকার শুনে যখন এভা তার দিকে তাকায়, তখন অভিক তার দিকে তাকিয়ে চোখ টিপ মারে। এটা দেখে এভা তার বান্ধবীদের বলে, দেখো ওই ছেলেটা আবার আমার সঙ্গে দুষ্টামি করছে। এরপর অভিক যখন এভাকে হাই বলে, তখন এভা মুচকি হাসে। এভাকে দেখে মনে হচ্ছিল সে অভিককে অল্প অল্প পছন্দ করছে, কিন্তু এই বিষয়টা এবার বান্ধবীরা ভালোভাবে নেয় না। তারা ভাবে অভিক হয়তো এভাকে ইফটিজিং করছে, তাই তারা অভিককে উচিত শিক্ষা দেওয়ার কথা বলতে থাকে, কিন্তু এভা তাদেরকে এমনটা করতে নিষেধ করে। এদিকে অভিক এবার সঙ্গে এমনটা করতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ করে নিচে পড়ে যায়। এটা দেখে এভা আর তার বান্ধবীরা দৌড়ে তার কাছে আসে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার ম্যামকে বলে। কিন্তু অভিক তখন উঠে দাঁড়িয়ে পার্ট নিয়ে বলে, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। পরের দিন অভিক এভা যে দোকান থেকে আইসক্রিম কিনেছিল সেই দোকানে আসে আইসক্রিম খাওয়ার জন্য। আর সে ঠিক সেম ভাবে চোখ বন্ধ করে আইসক্রিম নিচ্ছিল, যেভাবে আগের দিন এভা তার পছন্দের আইসক্রিম বেছে নিয়েছিল, যাতে তার একটা অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। তো আজকে অভিক ও সেম কাজটা করছিল, যাতে তার একটা
একটা অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। অভিক যখন দোকান থেকে এভাবে আইসক্রিম নিচ্ছিল তখন এবা তাকে এটা করতে দেখে ফেলে আর বলে, কাল তো আমাকে এই কাজটা করার সময় গাধি বলেছিলে, তাহলে তুমি কি গাধা? অভিক আইসক্রিমটা নিয়ে উপর থেকে কাগজ না সরিয়ে খেতে শুরু করে। এবা এটা দেখে বলে, এভাবে না। এবার কথা শুনে অভিক বলে, আমি তো জাস্ট ট্রাই করছিলাম। তখন দোকানদার সেখানে এসে অভিকের পরিচয় জিজ্ঞেস করে। অভিক তখন তার পরিচয় দেয়। সে বলে, আমার নাম অভিক, আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি এখন আমার গ্র্যান্ডফাদার মিস্টার সেনের সঙ্গে থাকি। আমরা কিন্তু এখানে থাকি না, প্রত্যেক সামার ভ্যাকেশনে আমরা এখানে বেড়াতে আসি। এরপর থেকে এবা আর অভিক দুজনে ভালো বন্ধু হয়ে যায় আর তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। একদিন অভিক পার্কে খেলছিল, তখন সে খেয়াল করে এবা খুব মন খারাপ করে পার্কের এক পাশে বসে আছে। তাকে দেখে অভিক তার কাছে গিয়ে মন খারাপের কারণ জিজ্ঞেস করে। এবা তাকে বলে, আমার ফেভারিট সেলিব্রিটি কাপলের ব্রেকআপ হয়ে গেছে, এজন্য আমার খুব মন খারাপ। এই কথা শুনে তো অভিক হাসতে থাকে। সে হাসতে হাসতে বলে, এরকম সেলিব্রিটিদের সপ্তাহে 2বার করে ব্রেকআপ হয়, এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। এরপর অভিক এবাকে বলে, আমরা কাল চলে যাচ্ছি। এই কথা শুনে এবার আরো মন খারাপ হয়, এমনকি তার চোখে পানি এসে যায়। অভিক এবার দিকে তাকিয়ে বলে, আমি কাল চলে যাচ্ছি মানে চিরকালের জন্য যাচ্ছি না, মন খারাপ করো না, সামনের সামারে আমরা আবার আসবো। এটা শুনে এবার মন খারাপ কিছুটা কাটে। এরপর অভিক এবাকে বলে, তুমি কোন গান শুনছো? আসলে এবার কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। অভিকের কথা শুনে এবার তারা একটা কান থেকে ইয়ারফোন নিয়ে অভির কানে দেয়। তারা দুজন গান শুনতে শুনতে খুব হাসছিল। তখন সেখান থেকে এক আইসক্রিমওয়ালা যাচ্ছিল। তাদের দুজনের এমন বন্ডিং দেখে আইসক্রিমওয়ালারও খুব ভালো লাগে, তাই ওদের দিকে তাকিয়ে আইসক্রিমওয়ালা একটা সুন্দর হাসি দেয়। তো যাই হোক, দেখতে দেখতে 1 বছর কেটে যায়। 2006 সালে আবারও সামার আসে। অভিক এবাকে দেওয়া কথা রাখে, সে আবারও ফিরে আসে। অভিক আর এবা তো খুব খুশি। অভিক একটা গাছে উঠে আম পাড়ছিল আর এবা নিচ থেকে সেই আম ক্যাচ ধরছিল। এভাবে ক্যাচ ধরতে ধরতে হঠাৎ করে একটা আম এসে এবার মাথায় লাগে। এবা তখন সেখানে পড়ে যায়। এটা দেখে অভিকের খুব ভয় লাগে, তাই সে দৌড়ে এসে এবার কপালে কিস করে। তখন এবা হাসতে থাকে আর বলে, আমি তো এতক্ষণ মজা করছিলাম। এই কথা শুনে অভিক বলে, তুমি তো খুব দুষ্টু, তুমি সবসময় এভাবে আমার সঙ্গে মজা করো। এই কথা বলে তারা দুজন হাসতে শুরু করে। এরপর 2007 সালে ফিলিপাইনে অর্থনৈতিক ক্রাইসিস চলছিল। তখন বাচ্চা থেকে বড় সবাই এই ক্রাইসিসে হেল্প করছিল। এবা এই কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সে অভিককে একদমই কোনো সময় দিতে পারছিল না। এটা দেখে অভিকও তার সঙ্গে এই কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু অভিক ছিল বড়লোক পরিবারের সন্তান, তাই এই কাজটা করা তার পক্ষে মোটেও সহজ ছিল না। এজন্য তার অবস্থা খারাপ হয়ে যায়। এবা এটা খেয়াল করে অভিকের কাছে এসে তার ঘাম মুছে দিয়ে তার অনেক খেয়াল রাখে। 2008 সালের সামারে তারা আবার একে অপরের সঙ্গে মিলিত হয়। আর এখানে এবা খুব মন খারাপ করে বসে আছে। আর তারা দুজন একসঙ্গে বসে আছে ঠিকই, কিন্তু তারা কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কারণ অভিক গেমের প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছিল যে সে সারাদিন মোবাইল নিয়ে গেম খেলতো। এবা এসব দেখে চিৎকার করতে শুরু করে। এরপরও অভিক তার দিকে না তাকিয়ে বলে, কি হয়েছে তোমার, এমন ভাবে চিৎকার করছো কেন? এটা দেখে এবা আরো বেশি রেগে যায়। এরপর সে বলে, কিছু না। অভিক আবারও তার খেলায় মনোযোগ দেয়। এবা এবার আরো বেশি রেগে গিয়ে তার হাতে থাকা পেনটা অভিকের দিকে ছুঁড়ে মারে আর বলে, তুমি খুব খারাপ মানুষ। এই কথা শুনে অভিক বলে, তুমি খারাপ। তাদের ঝগড়ার মধ্যে অভিক গেমে হেরে যায় আর সে এবাকে বলে, এটা তোমার জন্য হয়েছে, তুমি আমার গেমে হারিয়ে দিয়েছো, তারাও তোমাকে মজা দেখাচ্ছি। এই কথা বলে অভিক দৌড়ে এসে এবাকে জড়িয়ে ধরে আর তাদের দুজনের মধ্যে মাস্তি শুরু হয়ে যায়। এবার তখন মনে মনে খুব খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। তখন অভিকের ম্যাম সেখানে চলে আসে আর বলে, তোমরা কি করছো? আমাকে দেখে একটু লজ্জা তো পাও। কিন্তু তারা দুজন কোনো কথা শোনে না, কারণ তারা একে অপরকে খুব ভালোবাসে। এভাবেই তাদের 2008 সালের সামার ভ্যাকেশন কেটে যায়। শুরু হয় 2009 সালের সামার ভ্যাকেশন। তখন চারদিকে সোয়ান ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাস চারদিকে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। এই সময় অভিক এবার সঙ্গে দেখা করতে আসে। তাকে ফোন করলে এবার তাকে বলে, আমার মা আমাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। অভিক তখন বলে, আরে আমি অসুস্থ নই, আমি একদম সুস্থ আছি, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, আমি একদম ঠিক আছি। এই কথা বলে সে তার মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে। অভিক তখন একটু কাশতে থাকে। এরপর সে এবাকে বলে, আমার সর্দি কাশি শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য হয়েছে। এবা তখন বলে, প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, আমি এখন আসতে পারবো না। তখনই আবার মা সেখানে এসে অভিককে দেখে ফেলে। এবাকে দ্রুত জানলার উপর থেকে নামিয়ে নেয় আর বলে,
ইনফেকশন হয়ে যাবে এই বলে জানলা লাগিয়ে দেয়। বেচারা অভিক আর কি করবে, সে ওখান থেকে হাঁটা শুরু করে। তখন এবার তার কাছে মেসেজ দিয়ে বলে, সরি আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, দয়া করে জানলাটা খোলা পর্যন্ত একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে অভিক তাকিয়ে দেখে এবার জানলা খুলে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে অভিক খুব খুশি হয়ে যায়। সে এবার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। এই একটা ফ্লাই কিস পেয়ে অভিকের মনটা খুশি হয়ে যায়। এরপর অভিক খুশি মনে তার বাড়ি ফিরে যায়। অভিক আর এবার দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু তারা কেউ কাউকে নিজেদের ভালোবাসার কথা মুখে প্রকাশ করেনি। তাছাড়া তাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু সমস্যা হলো তাদের বছরে একবার সামার ভ্যাকেশনে ছাড়া আর কখনো দেখা হয় না। আরেকটা কথা, তারা কিন্তু দুজন দুজনকে এখনো প্রপোজই করেনি। এবার মনে করে তারা যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে প্রপোজ করা না করায় কোনো যায় আসে না। কিন্তু কেউ যদি তাদের সম্পর্কের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করে তাহলে সে তাদের কি উত্তর দিবে? এই সব কিছু নিয়ে এবার মন খারাপ হয়ে যায়। এবার ভেবেছিল অভিক তাকে প্রপোজ করবে যাতে তাদের নামহীন সম্পর্কটা একটা সম্পর্কের নাম পায়। তাই সে অভিকের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে এবার মন খারাপ দেখে তার মা বলে, তোমার মন খারাপ সামার বয়ের জন্য? আসলে অভিক সামার ভ্যাকেশন ছাড়া আসে না, এই জন্য এবার মা তার নাম দিয়েছে সামার বয়। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, কিন্তু অভিকের এখনো কোনো খোঁজ নেই। তখনই এবার জানলা দিয়ে অভিককে একটা ফুলের তোড়া হাতে দেখতে পায়। এটা দেখে এবার খুব খুশি হয়ে যায়। সেভাবে অভিক হয়তো সত্যি সত্যি আজ তাকে প্রপোজ করবে। আর অভিক তাকে প্রপোজ করলে তাদের রিলেশনশিপের একটা নাম হবে। এরপর থেকে তাকে আর এই রিলেশনশিপ নিয়ে কেউ কোনো কথা শোনাতে পারবে না। কিন্তু একটু পরেই এবা বাইরে আসলে তার ধারণা ভুল হয়ে যায়। আসলে এই ফুলের তোড়াটা তার মা একটা ফিউনারেলের জন্য অর্ডার করেছে, আর ডেলিভারি বয় বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার জন্য অভির কাছে এই ফুলের তোড়াটা দিয়েছিল। এটা দেখে এবা একটু কষ্ট পায়। তো যাই হোক, এবা অ্যাডমিশনের জন্য কলেজে যাচ্ছিল। অভিক যেহেতু ওখানে ছিল তাই অভিকও তার সঙ্গে কলেজে যায়। সেখানে গিয়ে এবার অ্যাডিন নামে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটাকে এবার সঙ্গে কথা বলতে দেখে অভিকের খুব হিংসে হয়, কারণ অভিক তো মনে মনে এবাকে পছন্দ করত। তো এরপর আমরা জানতে পারি এবা কফিনের জন্য ইন্টারন্যাশনাল স্টাডিজ করতে চায়, কিন্তু তার বাবা মা এবং বন্ধুরা তাকে এটা করতে নিষেধ করে। এদিকে অভিক এবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে সে এবাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল। এটা দেখে সবাই ভাবে অভিক হয়তো এবার এবাকে প্রপোজ করবে, কিন্তু এবারও তেমন কিছুই হয় না। অভিক আসলে এবাকে শহরের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলছিল। এই প্রস্তাবে এবাও রাজি ছিল, কিন্তু সে বলে আমার পরিবার তো এটা মেনে নিবে না। তখন অভিক এবাকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার বাবা মাকে রাজি করাবো, এটা আমার উপর ছেড়ে দাও। এরপর দিন অভিক তার গ্র্যান্ডফাদার মিস্টার সেনের সঙ্গে এবাদের বাড়িতে আসে। এটা দেখে এবার বাবা মা মনে করে অভিক হয়তো তার গ্র্যান্ডফাদারকে নিয়ে এবার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তখন এবার তার বাবা এবং মাকে বলে, এরকম কিছুই না, অভিক এখনো অনেক ছোট এবং তার বিয়ের বয়সটা এখনো হয়নি। আর সবচেয়ে বড় কথা, এখনো আমাদের মধ্যে সেরকম বন্ডিংটা হয়নি যে আমাদের খুব শীঘ্রই বিয়ে করে ফেলতে হবে। তাছাড়া ওরা যখন আমাদের বাসায় এসেছে তখন ওরা কি বলে সেটা তো আগে শুনতে দাও। এবার পরিবার এরপর ভাবে অভিকের গ্র্যান্ডফাদার যেহেতু অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, তাই তারা তাদের কাছ থেকে একটা কফিন নেওয়ার জন্য প্রস্তাব দেবে। এবার যখন সবাইকে কফি দিচ্ছিল তখন অভিকের গ্র্যান্ডফাদার এবাকে তাদের সঙ্গে শহরের বাইরে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এবার মা এই প্রস্তাবে রাজি হয় না। তিনি তখন বলেন, আমাদের এবা অনেক ছোট, সে শহরের বাইরে একা যে হারিয়ে যেতে পারে। তখন অভিকের গ্র্যান্ডফাদার মিস্টার সেন তাদের সবাইকে তাদের সঙ্গে যাওয়ার জন্য ইনভাইট করে। এটা শুনে এবার মা বাবা খুশি মনে রাজি হয়ে যায়। তখন এবার বাবা মিস্টার সেনকে বলে, আমাদের কাছে নতুন ডিজাইনের কফিন এসেছে, আপনি কি দেখবেন? এবার বড় বোন তখন বলে, হ্যাঁ এটা দেখতে অনেক সুন্দর, এয়ার টাইট। এবার মা তখন বলে, আপনার তো অনেক বয়স হয়েছে, তাই আপনি আপনার ফিউনারেলের জন্য এখানে প্ল্যান করে যেতে পারেন। এবার বলে, আপনি যদি আমাদের কাছ থেকে কফিন নেন তাহলে আপনার কফিনের ওপর বিশেষ ছাড় দেওয়া হবে। এই কথা শুনে মিস্টার সেন বলেন, তোমরা কি সব উল্টাপাল্টা কথা বলছো যে মরার আগে নিজের জন্য কফিন পছন্দ করে রেখে যেতে হবে, আর এর উপর তোমরা আবার ছাড় দিচ্ছ? আসলে ফিউনারেলের বিজনেস করতে করতে তোমাদের সবার মাথা গেছে। তো যাই হোক, অবশেষে তাদের শহরের বাইরে বেড়াতে যাওয়ার সেই দিনটা চলে আসে।
আসে। তারা যখন সবাই মিলে গাড়িতে করে যাচ্ছিল তখন সেই গাড়িতে একটা গান বাজছিল। সেটা শুনে অভিক এবাকে বলে, এই গানটা শুনে তোমার কি কিছু মনে পড়ছে? এই কথা শুনে এবা এমন ভাব করে যেন তার কিছুই মনে নেই। অভিক তখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তখন তারা দুজন একসাথেই বলে ওঠে 2005 সাল। 2005 সালে যখন অভিক এবার কাছ থেকে বিদায় নিয়েছিল তখন এবা ইয়ারফোন দিয়ে এই গানটাই শুনছিল, আর তখন সে এই গানটা হেডফোনের মাধ্যমে অভিককেও শুনিয়েছিল, আর তারা দুজনে খুব হেসেছিল। এরপর অভিক দেখে এবা তাদের পুরনো দিনের সব কথা মনে রেখেছে। এটা বুঝতে পেরে অভিকের খুব ভালো লাগে। অবশেষে তারা একটা সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে গিয়ে অভিক এবাকে বলে, তোমার কলেজ লাইফ নিয়ে তুমি কি খুব এক্সাইটেড? এবা বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম ইন্টারন্যাশনাল স্টাডি করতে যাব। অভিক তখন বলে, কেন? এবা বলে, এটা আমার খুব পছন্দ। এই কথা শুনে অভিক বলে, আমি তোমার ডিসিশনকে স্বাগতম জানাই, কারণ আমি চাই তুমি সেটাই করো যেটা তোমার পছন্দ। এরপরে আবার জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কোনটা ভালো লাগে? অভিক বলে, তুমি। এবা তখন অবাক হয়ে বলে, আমি? অভিক আবার বলে, তুমি। এই কথা বলে অভিক হাসতে থাকে। এদিকে মিস্টার সেন আর এবার মা বাবা যখন বসে গল্প করছিল তখন এবার মা বাবা মিস্টার সেনের পরিবার সম্পর্কে জানতে চান। মিস্টার সেন তখন বলে, অভিকের গ্র্যান্ডমা অনেক আগেই মারা গেছে, তারপর আমি আর বিয়ে করিনি। অভিককে মানুষ করা আর কাজ নিয়ে সময়টা কেটে গেছে। মিস্টার সেন আরো বলেন, আমি আমার জীবনের কষ্টের দিনগুলো পেছনে ফেলে এসেছি, তাই সামনের দিনগুলো আমি খুব ভালোভাবে কাটাতে চাই, জীবনকে এনজয় করতে চাই। আমি প্রথম জীবনে যখন আমার বয়স কম ছিল তখন অকিলা নামে একটা মেয়েকে খুব ভালোবাসতাম। সে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই আমি আবার তাকে খুঁজে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই, কিন্তু আমি জানি না এটা সম্ভব হবে কিনা। তবে এটা সত্য, আমি তাকে অনেক ভালোবাসতাম। এদিকে অভিক তার দাদুর এই ভালোবাসার সম্পর্কে আগে থেকে জানতো, তাই সে এবাকে বলে, আমি আমার দাদুর সঙ্গে অকিলাকে খোঁজার জন্য যেতে চাই, আর এই অকিলাকে খুঁজতে কিন্তু 1 বছর 2 বছরও লেগে যেতে পারে। এবার সবকিছু শুনে অভিককে সাপোর্ট করে আর বলে, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, আর আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব তোমরা যাতে তাকে খুঁজে পাও। এই কথা শুনে অভিক এবাকে জড়িয়ে ধরে। এদিকে এবার বাবা মা এ কথা জানতে পেরে অভিককে বলে, এবার তোমার গার্লফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ড যাই হোক না কেন, তাকে তুমি কখনো কষ্ট দিও না, কথা দাও। এই কথা শুনে অভিক এবার বাবা মাকে কথা দেয় যে সে এবাকে কখনো কষ্ট দিবে না। এরপর অভিক এবার সঙ্গে দেখা করতে আসে, কারণ সামার শেষ হয়ে এসেছে আর এখন তাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আজ বিদায় বেলায় এবার খুব মন খারাপ, সে খুব কাজ ছিল। অভিক তখন বলে, আমি তোমাকে ভিডিও কল করব আর ফোনে তোমার সঙ্গে সব সময় চ্যাট করব। এরপরও এবার মন ভালো হয় না, তাই অভিক তাকে হাসানোর জন্য বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে। সে তার মুখটাকে ফানি করার চেষ্টা করে, এমনকি এবার মন ভালো করার জন্য অভিক গানও গায়। এটা দেখে এবা হেসে ফেলে। পরদিন এবা তার বাবা মাকে সাহায্য করার জন্য ফিউনারেলে যায়, আর সেখানে গিয়ে সে বডিটা কফিনের ব্যবস্থা করার সময় এবা অনেক কাজ ছিল, কারণ রিসেন্টলি অভিক তাকে ছেড়ে চলে গেছে আর সে তাকে খুব মিস করছিল, তাই সে তার স্মৃতিগুলো মনে করে খুব কান্না করছিল। তখন সেখানে ফিউনারেলে আসা আত্মীয় স্বজন এবাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের রিলেটিভসের মৃত্যুতে এবা কাঁদছে কেন, মানে নিতান্ত অপরিচিত মানুষের জন্য সে কেন কাঁদছে। আসলে সবাই ভাবছিল এখানে যার মৃত্যু হয়েছে এবা তার মৃত্যুতে কাঁদছে, কিন্তু সে যে সম্পূর্ণ অন্য একটি কারণে কাঁদছে সেটা তারা জানে না। যাই হোক, তখন এবার বাবা সবাইকে বলে সরি, ও অন্য একটা কারণে কাঁদছে। এরপর সে এবাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাকে বোঝাতে থাকে যে তুমি যখন তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন অভিকের জন্য তোমার এত মন খারাপ হবে না, আর তাকে নিয়ে তুমি কেন শুধু শুধু মন খারাপ করছো। সে তো সামনের বছর সামার ভ্যাকেশনে আবার তোমার কাছে ফিরে আসবে, তুমি আবার তাকে দেখবে, তার সঙ্গে হাসবে, শুধু শুধু মন খারাপ করো না। এর কিছুদিন পরে এবার কলেজ শুরু হয়ে যায় আর সে তার পড়াশোনায় এবং কলেজের ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে যাতে সে এর মধ্যে অভিককে ভুলে থাকতে পারে। এদিকে অভিক মিস্টার সেনের সাথে অকিলাকে খুঁজতে থাকে। তাকে খোঁজার জন্য অভিক আর মিস্টার সেনকে বিভিন্ন দেশে যেতে হয়। এসব কিছুতে তাকে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছিল, কিন্তু এত কিছুর মাঝেও অভিক সবসময় এবার সঙ্গে ভিডিও কল কিংবা ফোনে কানেক্ট থাকার চেষ্টা করে। সে তার সঙ্গে সারা রাত ফোনে কথা বলে, তাদের একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যায়, অথচ তাদের কথা শেষ হয় না। আর অভিক তাকে ওখানকার সব আপডেট দেয়। ওদিকে এবার তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এবার যখন ইন্টারন্যাশনাল স্টাডিজ চলছিল তখন অ্যাডিন নামের ছেলেটার সঙ্গে এবার আবার দেখা হয়। এই অ্যাডিনের সঙ্গে কিন্তু অ্যাডমিশনের সময় এবার আগে একবার দেখা হয়েছিল। এরপর তারা একে অপরকে চিনতে পারে এবং একে অপরের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে তারা দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। যদিও ছেলে এবং মেয়ে কখনো শুধুমাত্র বন্ধু হতে পারে না, কিন্তু তাদের ভেতর
শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না। এর কারণটা একটু পরে জানতে পারবেন। অপরদিকে অভিক মাঝরাতেও এবাকে কল করে। এবা খুশি মনে কল রিসিভ করে। আজকেও তারা একে অপরের সাথে সারা রাত ধরে ফোনে কথা বলে। একটার সময় এবা খুব হতাশ হয়ে যায়, কারণ মোবাইল ট্যাবে কথা বলতে বলতে তাদের 3 বছর কেটে গেছে। এবা এভাবে কথা বলতে বলতে এখন ক্লান্ত হয়ে পড়েছে, কারণ সে আজও জানে না তাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের বাইরে আর সামনের দিকে আগাবে কিনা। কারণ মনে মনে তারা দুজন একে অপরকে পছন্দ করলেও কেউ কাউকে নিজেদের ভালোবাসার কথা এখনো প্রকাশ করেনি। এজন্য এবা অভিকের সঙ্গে কথা বলে ঠিকই, কিন্তু আগের মতো আগ্রহ দেখায় না। এদিকে অভিক আর মিস্টার সেন অবশেষে অকিলার ঠিকানা খুঁজে পায়। তারা দুজন খুব খুশি, তাই তারা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকে। অপরদিকে ফিলিপাইনে এবা একটা আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করে। সেখানে অ্যাডেনের বাবা মায়ের সঙ্গে এবার দেখা হয়। তারা দুই পরিবার একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। সেখানে অ্যাডেনের বোন তাদের দুই পরিবারের একটা ছবি উঠিয়ে রাখে। ছবি ওঠানোর সময় অ্যাডেন এবার খুব কাছে চলে আসে। এখানে এক্সিবিশনের মেম্বারদের এবার আর্ট খুব ভালো লাগে, তাই তারা জাপানের ওয়ার্কশপের জন্য তাকে স্কলারশিপ দেয়। আর এত বড় একটা সুযোগ পেয়ে সে অনেক খুশি হয়। পরদিন অভিক এবাকে ফোন করে এবং বলে, আমরা অকিলাকে খুঁজে পেয়েছি, অকিলা এখন জাপানে রয়েছে। এই কথা শুনে এবা বলে, জাপান? এবা বলে, জাপানে যাওয়ার জন্য আমাকে স্কলারশিপ দিয়েছে, তাহলে তো তোমাদের সাথে জাপানে আমার দেখা হয়ে যাবে, তাই না? এই কথা শুনে অভিক অনেক খুশি হয়। সে বলে, ফাইনালি আমরা এত বছর পরে একসঙ্গে দেখা করতে পারবো। তো তুমি আমার থেকে দেখা করার সময় কি কি গিফট চাও বলো। অপরপাশ থেকে তখন সে সকল দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে বলে ফেলে, আমি শুধু তোমাকে দেখতে চাই। তো এখানেই এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়। দ্বিতীয় পার্টে আমরা দেখব শেষ পর্যন্ত অভিক এবং এবার অপ্রকাশিত ভালোবাসার মোড় কোন দিকে যায়। অভিক এবং এবা তারা দুজনের ভালোবাসাটা একে অপরের কাছে প্রকাশ করতে পারবে, নাকি তাদের ভালোবাসাটা মাঝপথে সমাপ্ত হবে। এটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় পার্টে যেতে হবে। তো ড্রামার দ্বিতীয় বা লাস্ট পার্টে আমরা দেখতে পাই এদিকে অভিকের সঙ্গে দেখা করার জন্য এবার ভেতরে কোনো এক্সাইটেডই দেখা যাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অভির সঙ্গে দেখাই করতে চাচ্ছে না। আসলে এবার মনে মনে তো অভিককে ঠিকই পছন্দ করে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে অভিক হয়তো তাকে কোনোদিন প্রপোজই করবে না। হয়তো তাদের সারা জীবন একে অপরের শুধুমাত্র ফ্রেন্ড হয়ে থাকতে হবে। এজন্য সে এখন থেকেই অভিকের দিকে খুব একটা আগাতে চাচ্ছিল না, কারণ পরবর্তীতে তাকে না পেলে তাকে এজন্য অনেক কষ্ট পেতে হবে। এটা দেখে এবার মা তাকে বলে, তুমি যদি ওর সঙ্গে দেখা নাই করো তাহলে বুঝবে কি করে যে ও এখনো তোমাকে আগের মতো ভালোবাসে কিনা। তাছাড়া সামার বয়ের সঙ্গে দেখা হলে হয়তো তোমার ভেতরে তার জন্য ভালোবাসা কতটুকু আছে সেটুকুও তুমি উপলব্ধি করতে পারবে। তাই অত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ে তুমি ওর সঙ্গে দেখা করো। দুজনে একে অপরের সঙ্গে দেখা করলে দেখবে তোমাদের মধ্যে আবার আগের মতো ভালোবাসার সৃষ্টি হবে। তার মায়ের এই কথায় তার বাবাও সায় দেয়। তো যাই হোক, এরপর দিন এবার জাপানে পৌঁছে যায়। অভিক আগে থেকে এবার জন্য অপেক্ষা করছিল। আজ এত বছর পর সে আবারও তার ভালোবাসার মানুষটাকে কাছ থেকে দেখতে পাবে। এটা যে তার কাছে কতটা আনন্দদায়ক ছিল সেটা তার চেহারা দেখেই বোঝা যায়। অবশেষে তার অপেক্ষার পালা শেষ হলো। এবার সঙ্গে অভিকের দেখা হয়। তারা দুজনকে দেখে খুবই খুশি হয়, কিন্তু তাদের 3 বছর পরে দেখা হওয়ার পরেও এবার ভেতরে অভিকের প্রতি কোনো রকম ইন্টারেস্টেড ছিল না। সে যেন তার থেকে একটু একটু দূরে সরে আছে। অভি কিন্তু এটা খেয়াল করে। এরপর এবা অভিককে বলে, মিস্টার সেন আর অকিলার সঙ্গে দেখা হতে অনেক সময় লেগেছে, তাই না? এই কথা শুনে অভিক বলে, সময় লাগলেও তাদের একটা হ্যাপি এন্ডিং তো হয়েছে, তাই না? এতে আমি অনেক খুশি। এবা তখন অভিকের ওপর জেগে গিয়ে বলে, ওরাই দুজন তাহলে তোমার কাছে স্পেশাল হয়ে গেল, তাই না? এই কথা শুনে অভিক বলে, তুমি এভাবে কথা বলছো কেন? এবা বলে, তাহলে কিভাবে কথা বলবো? অভিক বলে, এত বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। এই কথা শুনে এবা বলে, আমি তাহলে ঝগড়া করছি কার সঙ্গে? অভিক তাদের কথার প্রসঙ্গ পাল্টে বলে, এত বছর পরে আমাদের দেখা হয়েছে, তাই আমি এই দিনটাকে সেলিব্রেট করতে চাই। তুমি কি আমার সঙ্গে একটা জায়গায় যাবে? এবা বলে, আজ যেতে পারবো না, যেদিন ক্লাস না থাকে সেদিন চিন্তা করে দেখবো। তোমার কাছে যেমন তোমার দাদু এবং অকিলা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি আমার কাছেও আমার ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। পরদিন এবার ক্লাসও শুরু হয়ে যায়। তার টিচারও অনেক ভালো ছিল, তাই সে এই ক্লাস থেকে অনেক কিছু শেখে। পরের সপ্তাহে এবা, অভিক আর মিস্টার সেন একসঙ্গে অকিলাকে খুঁজতে বের হয়, কিন্তু এবা এখানেও অভিকের সঙ্গে তেমন একটা কথা বলে না। এবার এমন ব্যবহার দেখে অভিক বুঝতে পারে অভিক যখন তার কাছে ফোন দিত তখন সে ফোনটা রাখার জন্য কোনো না কোনো অজুহাত বের করত। অভিক বুঝতে পারে আসলে এবা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। সে সব সময় তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। আর সে আরো
ভাবছিল, কিন্তু আমরা ছোটবেলায় যখন সামারে দেখা করতাম শুধুমাত্র তখনই আমরা কথা বলতাম, পুরো একটা বছর পর পর দেখা হতো আমাদের। তখন তো এবা এরকম করতো না, কিন্তু এখন তার কি হয়েছে, সে আমাকে হঠাৎ করে এতটা ইগনোর করছে কেন? অভিক ভাবে তাহলে কি এবার অন্য কিছু হয়েছে, সে কি অন্য কারোর সাথে রিলেশনে চলে গিয়েছে। অবশেষে তারা অখিলার বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু তাদের কপালটাই খারাপ, সেখানে গিয়ে তারা বাড়িতে তালা দেওয়া দেখতে পায়। অভিক তখন মিস্টার সেনকে বলে, এতদিন খোঁজার পরে যখন আমরা তার একটা ঠিকানা পেয়েছি, তাই আমরা আরেকটু অপেক্ষা করি। আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া ঠিক হবে না, হতে পারে আরেকটু অপেক্ষার জন্য আমরা তাকে খুঁজে পেয়েও যেতে পারি। এরপর তারা সেখানে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে তাদের অপেক্ষা কিন্তু বিফলে যায় না। একটু পরে সেখানে অখিলা চলে আসে। এত বছর পরে মিস্টার সেন আর অখিলা দুজনকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর অখিলা তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে বসতে দেয়। অখিলা তখন মিস্টার সেনকে বলেন, আমাদের জীবন থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা দুজন এখন বৃদ্ধ হয়ে গেছি। এই কথা শুনে মিস্টার সেন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, অনেকটা সময় কেটে গেছে, তাই আমি আর সময় নষ্ট করতে চাই না। আমার জীবনের বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে আমি তোমার সঙ্গে আনন্দে কাটাতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি শুরু থেকেই তোমাকে আমার পাশে পাওয়ার জন্য কল্পনা করতাম। অভিক আর এবা পাশ থেকে মিস্টার সেনের এই কথা শুনছিল। অভিকও বুঝতে পারে তাদেরও অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আর সময় নষ্ট করা ঠিক হবে না। সঠিক সময়ে সঠিক কাজটা না করতে পারলে তাহলে পরে পস্তাতে হবে। আর সে কিছুতেই চাচ্ছিল না তার পরিণতি তার দাদুর মতো হোক। অভিক এরপর এবার দিকে তাকিয়ে বলে, আমাদেরও অনেক সময় নষ্ট হয়ে গেছে তাই না? এবা বলে, কিসের সময়, একটা হ্যাপি এন্ডিং তো হয়েছে। অভিক তখন বলে, আমি আমার দাদুর কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। এবা তখন বলে, ও আচ্ছা, টাইম নষ্ট হয়েছে, কিন্তু তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই কথা শুনে অভিক বলে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? এবা তখন বলে, আমি তোমার উপর রাগ করবো কেন? এই কথা শুনে অভিক বলে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু দয়া করে আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। এবা তখন বলে, আমি তোমার সাথে কেমন ব্যবহার করছি? অভিক বুঝতে পেরেছিল আসলে তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, সে আর সময় নষ্ট করতে চায় না। তাই সে এবাকে সরি বলে, আর অবশেষে সে একটা আংটি দিয়ে তাকে প্রপোজ করে। আর এটা দেখে এবা খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ এতদিন ধরে সে যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্তটা এখন তার সামনে চলে এসেছে। এরপর তারা দুজনকে জড়িয়ে ধরে আর কিস করে, আর তারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়। এদিকে মিস্টার সেন অখিলাকে পেয়ে খুব খুশি ছিল। এদিকে তারাও দুজনের সাথে অনেক গল্প করছিল। তাদের এত বছরের জমানো সব কথা তারা একে অপরের সাথে শেয়ার করছিল। অপরদিকে এবার স্কলারশিপ কমপ্লিট হয়ে গেছে, তাই তাকে আবার ফিলিপাইনে ফিরে যেতে হবে। কিন্তু অভিক মিস্টার সেনকে একা ছেড়ে যেতে চায় না, তাই সে এবার হাত ধরে বলে, তুমি আবারও আমার জন্য অপেক্ষা করবে তো? তোমাকে এই লাস্ট বার আমার জন্য অপেক্ষা করতে হবে, এরপর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। এবার খুশি মনে অভিককে বলে, অবশ্যই আমি তোমার জন্য অপেক্ষা করব, তবে আমার একটা কথা আছে। অভি তখন বলে, হ্যাঁ বলো, আজ আমি তোমার সব কথা মন ভরে শুনবো। এবা বলে, তুমি কিন্তু আগের মতো আর অত সময় নষ্ট করবে না, বুঝেছো? আর তুমি কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, এমনকি অন্য কোনো মেয়ের কথা তোমার কল্পনাতেও আনবে না। আর সবসময় নিজের যত্ন নিবে এবং কখনো কোনো দুশ্চিন্তা করবে না। আমি চাই তুমি সবসময় ভালো থাকো এবং আমার কাছে খুব শীঘ্রই ফিরে আসো। এবার কথা শুনে অভিকের খুব ভালো লাগে, কারণ সে তার কেয়ার করতে শুরু করেছে। এবার যাওয়ার সময় অভিককে জড়িয়ে ধরে এবং কিস করে। অভিকের এবাকে ছাড়তে যেন মন চাচ্ছিল না, কিন্তু এরপরেও তাদের একে অপরকে শেষবারের মতো ছাড়তে হয়। এরপর তারা একে অপরের থেকে আবারও আলাদা হয়ে যায়। এরপর এবা অভিককে ছেড়ে আবারও তার বাড়িতে ফিরে আসে, কিন্তু আজ সে মহাখুশি। সে বাড়িতে ফিরে অভিক তাকে যে আংটি পরিয়ে প্রপোজ করেছে সেটা সবাইকে দেখায়। এমনকি জাপানে গিয়ে অভিকের সঙ্গে কি কি হয়েছে তার বন্ধুদের সঙ্গেও সবকিছু শেয়ার করে। সবকিছু শুনে তার বন্ধুরা তাকে বলে, অবশেষে 10 বছর পরে তোদের ভালোবাসা আবারও নতুন করে শুরু হলো, তাই না? তো এটার অনুভূতিটা তোর কাছে কেমন লাগছে? তখন সেখানে তার একটা ছেলে বন্ধু যার নাম আতিক, সে ফোন দেখে চিৎকার করে এবাকে বলেন, তোমার আর অ্যাডিনের মধ্যে কি চলছে? তখন এবার বাকি বন্ধুরা তার হাত থেকে ফোনটা নিয়ে দেখে সেদিনের তোলা সেই ছবিটা অ্যাডিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে, আর এখানে সে এবাকে তার গার্লফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছে। এটা দেখে এবা খুব রেগে যায়, কারণ তাদের মধ্যে কোনো কালেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ছিল না বা থাকার প্রশ্নই ওঠে না। এজন্য সে অ্যাডিনের কাছে ছুটে আসে আর তাকে এই বিষয়ে
নিয়ে জিজ্ঞেস করলে সে তাকে সরাসরি বলে আমি আসলে গে অর্থাৎ সমকামী। গে মানে বিষয়টি একটু বুঝিয়ে বলছি, বাংলাদেশের কিছু কিছু টিকটকারদের মধ্যে অফ ক্যামেরায় যেটা চলে আর কি। তো তেমনি এই এডিন বাংলাদেশের টিকটকারদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়তো, তবে তলে তলে তার যে এই অবস্থা সেটা আবার তার বাপ মা জানুক এটা সে চায় না। এজন্য সে এবার ছবি তার গার্লফ্রেন্ড হিসেবে তার প্রোফাইলে পোস্ট করেছে যাতে করে সবাই মনে করে এবা তার গার্লফ্রেন্ড আর সে গে না। এটা শুনে এবারও খুব খারাপ লাগে, তারপর সে এডিনকে কিছুই বলতে পারে না। এদিকে সে পোস্টটা অভিক দেখে ফেলে আর এটা দেখে সে খুব রেগে যায়। এবা তার কাছে ফোন দিলে সে তার ফোন কেটে দেয়। এরপরও এবা একের পর এক কল দিয়ে যায়। এবার বারবার কল দেওয়াতে অবশেষে অভিক তার কল রিসিভ করে। এবা তখন বলে আমি তোমাকে এতবার ফোন করছি তুমি রিসিভ করছো না কেন, তুমি কি খুব ব্যস্ত আছো? অভিক কিন্তু আসলে ব্যস্ত ছিল না, তারপরও সে বলে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। এই কথা শুনে এবা বলে আচ্ছা ঠিক আছে আমি একটু পরে তোমাকে ফোন দিব যখন তোমার ব্যস্ততা কমবে। অভিক তখন বলে তোমার আর এডিনের একটা পোস্ট দেখলাম যেখানে এডিন তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে মেনশন করেছে, তুমি কি সত্যি তার গার্লফ্রেন্ড? এবা তখন বলে আরে ওটা এমনি মজা করে করেছে, তুমি এটা সিরিয়াস ভাবে নিও না। অভিক তখন বলে ওই পোস্টে তোমাকে এডিনের গার্লফ্রেন্ড বলেছে, এটা কি সাধারণ ব্যাপার? এই কথা শুনে এবা অভিককে বলে শোনো তাহলে তোমাকে আসল কথাটা বলছি, এডিন হচ্ছে একজন গে, তাই সে তার ফ্যামিলি থেকে লুকানোর জন্য এইসব করেছে। অভিক তখন বলে ও আচ্ছা তুমি না বললে তো আমি সত্যিটা জানতেই পারতাম না। এই কথা বলে অভিক ফোন কেটে দেয়। এবা বুঝতে পারে তার কোনো কথাই অভিক বিশ্বাস করেনি, কিন্তু সে এই বিষয়টা অভিককে কিভাবে বোঝাবে সেটা বুঝতে পারছিল না। এদিকে এবার মন খারাপ দেখে তার বন্ধুরা বলে কি হয়েছে তোর মন খারাপ কেন? এবা তখন বলে আমার আর এডিনের ওই পোস্টটা দেখে অভিক খুব রেগে গেছে। তখন এবার এক বন্ধু বলে অভিক কেন, এই পোস্টটা দেখে তো সব বয়ফ্রেন্ডই রেগে যাবে, যাই হোক না কেন তুমি অভিকের সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি ঠিক করে ফেলো। রাতের বেলা এবা বারবার অভিকে কল করার চেষ্টা করে কিন্তু কিছুতেই অভিককে লাইনে পায় না। অবশেষে সে মিস্টার সেনকে ভিডিও কল করে। মিস্টার সেন তখন বলে তুমি এখন চেষ্টা করে দেখো অভিক এখন লাইনে রয়েছে। মিস্টার সেনের কথা শুনে এবা আবারও অভিকের ফোনে কল করে কিন্তু এবারও অভিক এবার ফোন কেটে দেয়। অভিক আসলে ফিলিপাইনে ফিরে এসেছে সেটা সে এবাকে জানায়নি, কারণ সে এবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু ওই পোস্টটা দেখে তার মুড খারাপ হয়ে গেছে, তাই সে এখন এবার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এদিকে ওই সময় মিস্টার সেন অভিকের কাছে ফোন দিয়ে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে অগেলের কাছে জাপানে থাকবো। অভিক তখন বলে কি বলছো এসব? মিস্টার সেন বলে অভিক তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, আমি একদম ঠিক আছি, তুমি এখন থেকে তোমার লাইফটাকে ঠিক করে ফেলো, তুমি এবার কাছে ফিরে যাও। তাছাড়া তুমি কিন্তু এখনো এবাকে বলনি যে তুমি ফিলিপাইনে ফিরে গেছো। আমার কথা শোনো, আজ এবার এক্সিবিশন, তাই তুমি সেখানে গিয়ে তোমাদের ঝামেলা মিটিয়ে নাও। এদিকে এবার এক্সিবিশনে এডিনের মা বাবা আসে, তাই এবা আর এডিন আবারও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করে। আর ঠিক সেই সময় সেখানে অভিক চলে আসে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর জন্য। কিন্তু সেখানে এসে এবা আর এডিনকে একসঙ্গে দেখে অভিক আবারও জেগে সেখান থেকে চলে যায়। এবা অভিককে দেখতে পায়, তাই সে দৌড়ে তার পেছনেই ছুটে যায় আর অভিককে দাঁড়াতে বলে। অভিক তখন বলে আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, আমি তোমার কথা শুনে তোমার উপর বিশ্বাস করে আজ এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে আজ আমি কি দেখতে পেলাম? এবা বলে তুমি যাই দেখো না কেন আমি তো তোমাকে আগে সবকিছু বলেছি তাই না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমিও তোমাকে কিভাবে বিশ্বাস করব? অভিক বলে তাহলে আমি এখন নিজের চোখে যেটা দেখলাম এটার সম্পর্কে তুমি কি বলবে? এবা বলে আমি তো তোমাকে সবকিছু আগেই খুলে বলেছি, এডিন একজন গে, সে তার ফ্যামিলির জন্য এসব কিছু করছে। অভিক তখন বলে দয়া করে এবার মিথ্যা কথা বলা বন্ধ করো, আর কত নিচে নামবে তুমি? আমি আজ এখানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম আর আজ আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তখন সেখানে এডিন চলে আসে আর অভিককে বলে তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এই কথা শুনে আর এডিনকে সামনে দেখে অভিক আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই সে এডিনকে জোরে একটা ঘুষি মারে। এবার তখন অভিককে থামানোর জন্য চিল্লাতে থাকে আর এডিনকে সরি বলে। এরপর অভিক সেখান থেকে রেগে চলে যায় আর এবার তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এবার কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে অভিক আর এবার সঙ্গে কোনো যোগাযোগ করে না। এদিকে এবার 2 বছরের জন্য জাপানে পড়ার জন্য আবারও স্কলারশিপ পায়, কিন্তু এবার তার পরিবারকে ছেড়ে সেখানে যেতে চাচ্ছিল না। একদিন এবার তার মা বাবার সঙ্গে একটা ফিউনারেলে যায়। সেখানে যে লোকটা মারা গিয়েছিল সেই লোকটার স্ত্রী এবার মা বাবাকে তাদের লাভ স্টোরি শোনায়। মহিলাটা বলে আমরা যখন একে অপরকে ভালোবেসেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম, তখনও সব সময় আমার সঙ্গে থাকতো, আমাকে ছেড়ে কোথাও যেত না, সব সময় আমার খেয়াল রাখতো। এই কথা শুনে
এবা ইমোশনাল হয়ে পড়ে। সে তার বাবা মাকে বলে আসলে কি আমার ভুল, আমি ওর সামনে গিয়ে সরি বলবো? তখন এবার বাবা বলে রিলেশনশিপে ঠিক ভুল নেই, তুমি তাকে সরি বলবে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি তোমার এই পরিস্থিতি থেকে কি শিখেছো সেটাই। তুমি আগে সরি বললে তোমার মান সম্মান কমে যাবে না। এবার মা তাকে বলে তোমার ভেতরে এখন কি চলছে তুমি যদি সেটা অভিকে বোঝাতে পারো তাহলে সে অবশ্যই বুঝবে, যদি সে তোমাকে ভালোবেসে থাকে। এরপর এবা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে অভিকের সঙ্গে যে দোকানে তাদের প্রথম দেখা হয়েছিল সেই দোকানদার দোকানটা চিরতরে বন্ধ করে দিয়েছে। এবা মনে মনে ভাবে অভিকের সঙ্গে তার প্রথমবার এখানে দেখা হয়েছিল। এই কথা ভাবতে ভাবতে সেখানে অভিক চলে আসে। এবা আর অভিক তাদের ভুল বুঝতে পারে, তাই অভিক এবাকে বলে আজ আমি এখানে তোমাকে এই বলার জন্য এসেছি যে আমি তোমাকে বিশ্বাস করি, আমি সেদিন ভুল করেছিলাম, সরি এবা। এবা বলে সেদিন একা তোমার ভুল ছিল না, আমারও ভুল ছিল, ওই ব্যাপারটা আমার এত হালকা ভাবে নেওয়া উচিত হয়নি, সেদিনের পরিস্থিতিটা আমাকে আরো ভালোভাবে বোঝা উচিত ছিল, তাই সবকিছুর জন্য সরি। আর আমি তোমাকে অনেক মিস করেছি এবং আমি এখন থেকে আমার সারাটা জীবন তোমাকে আমার পাশে চাই। তো এভাবে তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। এদিকে অভিকের মিস্টার সেনের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই সে আবারও মিস্টার সেনের কাছে জাপানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে অভিক জানতে পেরেছে এবার স্টাডি শেষ করার জন্য তাকে জাপানে স্কলারশিপ দিয়েছে, তাই অভিক এবাকে তার সঙ্গে জাপানে যাওয়ার কথা বলে, কিন্তু এবা তার প্রস্তাবে রাজি হয় না। এবা অভিককে বলে আমাদের আবারও দেখা হবে তাই না? অভিক তখন এবাকে জড়িয়ে ধরে বলে তুমি কি জানো জীবনে যা কিছু ঘটুক না কেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, তুমি চিন্তা করো না, আমরা একসাথে থাকার জন্য অবশ্যই কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব। সেদিন রাতে এবার যখন মন খারাপ করে বাড়িতে বসেছিল তখন তার মন খারাপ দেখে এবার বাবা মা খুব কষ্ট পায়। তারা এবাকে বলে তুমি তো অভির সঙ্গে জাপানে যেতে পারতে, তাছাড়া তুমি ওখানে গিয়ে তোমার স্টাডিও শেষ করতে পারতে। এবা তখন বলে আমি আমার জীবনটাকে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে চাই না, তার সঙ্গে যদি আমার ভাগ্যে লেখা থাকে তাহলে খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এই কথা শুনে তার মা বাবা বুঝতে পারে তাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে এবং ম্যাচিউরড হয়ে গেছে, সে তার ফিউচার নিয়ে ভাবতে পারে, আর এটা মনে করে এবার মা বাবা খুব গর্বিত হয়। পরদিন জাপানে যাওয়ার আগে অভিক এবার সঙ্গে দেখা করে বিদায় নিতে আসে। এবার তখন মন খারাপ করে বলে অভিক তুমি আমার সঙ্গে শুধু মনিটরের পর্দায় কথা বলবে তাই না, অত দূর থেকে তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না, আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না। অভিক তখন তাকে বলে তুমি কি চাও আমি কি করব? এবার বলে তুমি থেকে যাও। অভিক তখন বলে কি বলছো এসব, আমি এটা করতে পারবো না। এবার তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অভিক তাকে থামানোর চেষ্টা করে কিন্তু এবার তার কোনো কথাই শোনে না। এদিকে মিস্টার সেন অভিককে ফোন করে বলে আমি জানি আমার জন্য তোমার চিন্তা হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি এখানে একদমই ঠিক আছি, আমি চাই তুমি আমার জন্য তোমার জীবনটাকে নষ্ট না করো, তুমি তোমার নিজের খেয়াল রাখো, তোমার জীবনটাকে সাজানোর জন্য মনোযোগ দাও, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। অভিক তখন বলে আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার জীবনে একমাত্র তুমিই আছো, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তাই তোমাকে এভাবে একা ছেড়ে দিলে আমার খুব গিল্টি ফিল হবে। মিস্টার সেন তখন অভিককে বলে আমি যেখানেই থাকি না কেন আমরা সব সময় একটা পরিবার হয়ে থাকবো, তুমি এবার সঙ্গে তোমার জীবনটাকে গুছিয়ে নাও, এবার মেয়েটা খুব ভালো, সে তোমাকে অনেক ভালোবাসে, তাকে তুমি কষ্ট দিও না। এই কথা শুনে অভিকের খুব ভালো লাগে, সে আজ মহা খুশি। অভিক মিস্টার সেনকে তার নিজের খেয়াল রাখতে বলে ফোন কেটে দেয়। এরপর অভিক এবার সঙ্গে দেখা করার জন্য তার যেখানে এক্সিবিশন হয়েছিল সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন হঠাৎ করে তার অ্যাডিনের সঙ্গে দেখা হয়ে যায়। অ্যাডিন তো তাকে দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিল আর বলছিল প্লিজ প্লিজ তুমি আমাকে মেরো না। অভিক তখন অ্যাডিনের কাছে এসে তাকে সরি বলে আর তার সাথে খুব সুন্দর করে কথা বলে। এরপর তারা দুজন এভাবে ভালো বন্ধু হয়ে যায়। এরপর অভিক এবাকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়। এখানে এবা তার চোখ বন্ধ করে তার হাতে একটা রং তুলি নিয়ে কি যেন একটা ভাবছিল, তখন সে বুঝতে পারে তার পাশে এসে কেউ একজন দাঁড়িয়েছে, তাই সে চোখ খুলে তাকিয়ে দেখে অভিক দাঁড়িয়ে রয়েছে। এবার তখন অভিকে বলে তুমি এখানে কি করছো, তুমি এখনো পর্যন্ত জাপান যাওনি? অভিক বলে না, আমি তোমার কাছে চলে এসেছি। তখন এবা বলে কতদিন থাকবে? অভিক বলে তুমি নিজে থেকে যতদিন আমাকে চলে যেতে না বলবে ততদিন। তখন এবা বলে আমি তোমাকে এমন কথা কখনোই বলবো না, কোনোদিন না। এই কথা বলে এবা অভিককে জড়িয়ে ধরে এবং দুজনেই কিস করে। অভিক তখন বলে আমি তোমাকে প্রমিস করছি আমাদের মধ্যে আর কখনো দূরত্ব হবে না, আমরা কখনো একে অপরকে ছেড়ে দূরে যাব না, আমি সারা জীবন তোমার
আমার পাশে থাকবো এটা শুনে সে অনেক খুশি হয় আর তারা আবারও একে অপরকে কিস করে। আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকের এই সুন্দর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।